সো ওয়েলকাম ব্যাক এগেইন। তো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আমাদের ওপেনজিএল ইনস্টল করতে হয়, কোড ব্লকসের সাথে মার্জ করতে হয়, এন্ড কিভাবে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো সাধারণত তোমরা যেটা করতে পারো, নতুন প্রজেক্ট স্টার্ট করে বা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে একেবারে শুরু থেকে শুরু করতে পারো। আরেকটা যেটা করতে পারো, এক্সিস্টিং প্রজেক্টের মধ্যে এডিট করতে পারো। তো এতক্ষণ এর আগের ভিডিওতে তো দেখালাম কিভাবে নতুন প্রজেক্ট ক্রিয়েট করে। তো এখন আমরা একটা কোড রান করে দেখব যে আসলে আমরা কিভাবে কোড করতে পারি বা বেসিক কোডিংটা আমরা স্টার্ট করব। ঠিক আছে? তো আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, যখন ওপেনজিএল এ কাজ করতে যাবা অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। কোড ব্লকস ওপেন করে এট এ টাইম যখন তুমি মাল্টিপল প্রজেক্ট রান করতে যাও, অনেক ক্ষেত্রে ফার্স্ট যে প্রজেক্টটা ছিল সেটাই বারবার রান হয়, সেকেন্ড প্রজেক্টটা বিল্ড করার পরও রান হয় না। তো এই ধরনের প্রবলেম যেন না হয় সেটার জন্য বেটার সলিউশন হচ্ছে, যখনই নতুন প্রজেক্ট রান করতে যাবা বা এক্সিস্টিং প্রজেক্ট ওপেন করতে যাবা, আগের প্রজেক্টটা পুরোপুরি কেটে কোড ব্লকস কেটে আবার নতুন করে ওপেন করবা। তাহলে আর আগের জিনিসটা রান হওয়ার প্রবলেমটা থাকে না। সো ল্যাব 1 এ যেটা দেখলাম, আমরা এতক্ষণ হেডার ফাইলের এই অংশটা দেখেছি। এখন আমরা দেখো কোড নামের একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটা ওপেন করো। ওপেন করে এখানে দেখো অনেক কিছুই আছে। এখন যেহেতু আমরা কোড রান করব, সবার মাথায় আসবে যে main.cpp এই ফাইলটা আমরা রান করব। কিন্তু না, যেহেতু এটা একটা ওপেনজিএল প্রজেক্ট, আমরা main.cpp রান করলে আমরা প্রজেক্ট রান করতে পারবো না। আমাদেরকে .cbp যেই ফাইলটা আছে সেটা, বা কোড ব্লকসের সাইন আলা যেই ফাইলটা, সেটা রান করতে হবে। .cbp ফাইল, এই জিনিসটা আমি আজকে বলছি, নেক্সটে যেন আর না বলতে হয়। অনেকেই এই সিপিপি ফাইল রান করে বলো যে ম্যাডাম প্রজেক্ট রান হচ্ছে না। সিপিপি ফাইল রান করলে কখনোই প্রজেক্ট রান হবে না। .cbp ফাইল রান করতে হবে। ঠিক আছে? তো আমি এখন এটা রান করি। রান করলে এটা কোড ব্লকস ওপেন হবে। আচ্ছা, এটা রান ওপেন হলো। এখন আমরা একটু বিল্ড রান করে দেখি যে আউটপুটটা আসলে এটার কি। ঠিক আছে? দেখো, একটা স্কোয়ার আমরা এখানে ড্র করেছি। তো আমরা এখন বেসিক্যালি দেখব কিভাবে এই স্কোয়ারটা আসলে আমরা ড্র করেছি। ঠিক আছে? তো এটা আমাদের কোড। কোডের শুরুতেই আমরা ইনক্লুড করে নিচ্ছি কাকে কাকে, ইনক্লুড করে নিচ্ছি gl/glass.h, এই হেডার ফাইলটাকে আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে, এবং stdlib.h, এই দুটো হেডার ফাইল আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে। ঠিক আছে? এরপরে এখানে কিছু ফাংশন লেখা আছে, এগুলো কোনোটাই বিল্ট ইন ফাংশন না, এটা ইউজার ডিফাইন ফাংশন। ঠিক আছে? তো এখন আমি মেইন ফাংশনে চলে যাই। ইন্ট মেইন, এখান থেকে আমাদের মেইন ফাংশনটা স্টার্ট হচ্ছে। ঠিক আছে? সো মেইন ফাংশনে যাই, শুরুতেই কি দেখতে পাচ্ছি, গ্লাট ইনিট ডিসপ্লে মোড, বা এটা একটা বিল্ট ইন ফাংশন, গ্লাট ইনিট ডিসপ্লে মোড। এখানে দেখো প্যারামিটার হিসেবে আমরা দুটো জিনিস পাঠিয়েছি, একটা বলছি গ্লাট সিঙ্গেল, আর একটা হচ্ছে গ্লাট আরজিবি। এটা দিয়ে আমি আসলে কি বুঝাচ্ছি যে আমরা আসলে কোন মোডে কাজ করব। তার মানে গ্লাটের বিভিন্ন ধরনের মোড আছে, সিঙ্গেল মোডেও কাজ করতে পারি, মাল্টিপল মোডেও কাজ করতে পারি, কিন্তু সাধারণত যেহেতু আমরা 2D নিয়ে কাজ করি, আমাদের কাজ বেশিরভাগই সিঙ্গেল মোডে হয়। ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে সিঙ্গেল দিয়েছি। সেম ভাবে কোন কালার মোড আমরা ইউজ করব, আরজিবি নাকি সিম্যাক নাকি অন্য কোনোটা, আমরা এখানে আরজিবি কালার মোড ইউজ করব, দ্যাটস ওয়াই আমরা এখানে আরজিবি দিয়েছি। এই জিনিসগুলো সাধারণত চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে? এবং আরেকবার বলে দিই, এটা কিন্তু একটা বিল্ট ইন ফাংশন। এরপরে আসি গ্লাট ইনিট উইন্ডো সাইজ। তার মানে আমি যে রান করলাম, আমার একটা উইন্ডোর মধ্যে রান হলো না, আবার রান করে দেখাই, এই যে এই উইন্ডোটা, যে এই উইন্ডোটার সাইজ কতটুকু হবে, এখানে আমরা 400x400 সাইজের দিয়েছি। এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আমরা এখানে বাড়াই দিই। প্রথমটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট বরাবর সাইজ। তো এটা যেহেতু বাড়িয়েছি, উইডথ বরাবর বা বরাবর বেড়ে যাবে।
এই যে দেখেছো উইডথ বরাবর জিনিসটা লম্বা হয়ে গেছে উইন্ডো সাইজটা। সেম ভাবে আমি যদি এখন এখানে বাড়াই দেই, লেন্থটাও যদি বাড়াই দেই, লম্বা লম্বিও এটা বেড়ে যাবে। এক্স কোঅর্ডিনেট এন্ড ওয়াই কোঅর্ডিনেট বরাবর যাবে। এই যে যেহেতু ওয়াই এক্সিস বরাবরও বাড়িয়ে দিয়েছি, ওয়াই এক্সিস বরাবরও সাইজটা বেড়ে দিয়েছে। ঠিক আছে, এটা গেল। সো এটা দিয়ে এই গ্লাট ইনিট উইন্ডো সাইজ দিয়ে আমরা হচ্ছে উইন্ডোর সাইজটাকে বাড়াতে কমাতে পারি। তোমরা তোমাদের প্রজেক্ট অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। গ্লাট ইনিট উইন্ডো পজিশন, আমরা যখন কি বলে প্রজেক্টটা রান করছি, দেখো একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পজিশনে উইন্ডোটা ওপেন হচ্ছে না। এই কোন পজিশনে উইন্ডোটা ওপেন হবে সেটা আমরা আসলে এই ফাংশনটা দিয়ে নির্ধারণ করছি। এটা ধরো একটু বাড়ায় দেই, তাহলে জিনিসটা আরো ডানে যেয়ে ওপেন হবে। দেখেছো এখন আগের চাচ্ছে অতটা ভিজিবল হয় নাই। ধরো আমি এটা -400, ঠিক আছে, তাহলে বামে যাবে স্বাভাবিকভাবে। এটা কিন্তু এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটের নর্মাল জিওমেট্রিতে আমরা যেভাবে এক্সিস নির্ধারণ করি সেভাবে কাজ করে। যেহেতু মাইনাস দিয়েছি স্বাভাবিকভাবে বামের দিকে যাবে। ঠিক আছে, এটা যেহেতু অনেক বড় একটা উইন্ডো, এটায় পার্থক্যটা অতটা ভিজিবল হচ্ছে না। ঠিক আছে, যাই হোক এটা এত ইম্পর্টেন্ট কিছু না। এরপরে গ্লাস ক্রিয়েট উইন্ডো দিয়ে উপরে এখানে মাঝখানে আমরা ডেমো কথাটা লিখেছি। এই ফাংশনটা বেসিক্যালি আমার যে উইন্ডোটা ওপেন হচ্ছে বা যেই উইন্ডোতে আমি আউটপুট দেখাচ্ছি সেটার টাইটেলটা কি হবে সেটা নির্ধারণ করে। আমি আবার রান করে দেখাই। দেখো এই যে টপে এখানে হেডিংটা কি আছে, ডেমো। ঠিক আছে, সো তোমরা যখন প্রজেক্ট সাবমিট করবা এখানে অবশ্যই তোমার প্রজেক্টের নামটা থাকতে হবে। আমার যেন এই কথাটা সেকেন্ড টাইম বলে দিতে না হয়, আজকে বলতেছি মাথায় যেন ঢুকে যায়। যখন প্রজেক্ট সাবমিট করবা এই জায়গাটায় তোমার প্রজেক্টের হেডিং থাকতে হবে, যদি না থাকে নাম্বার কাটা যাবে সেটার জন্য। তো এখানে ধরো আমরা এখন চেঞ্জ করে অন্য কিছু দেই, our first project। এটা দিলাম, এখন রান করে দেখি। দেখেছো এখানে ডেমো চেঞ্জ হয়ে our first project দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো মিনিমাল কাজ, এগুলো মোটামুটি কপি করেই তোমরা নিতে পারো। এখানে একটা ফাংশন কল করা হয়েছে init নামের একটা ফাংশন। এই init ফাংশনটা কোনো বিল্ট ইন ফাংশন না, এটা আমাদের তৈরি করা একটা ফাংশন। সো এটাকে আমরা কল করেছি। এখন উপরে যে আমরা দেখি এই init ফাংশনটা আসলে কি কাজ করা হয়েছে। আচ্ছা, এই যে আমাদের init ফাংশনটাকে আমরা এখানে ডিফাইন করেছি। তো এখানে কি করা হয়েছে, gl clear color দিয়ে ভিতরে কিছু প্যারামিটার দেওয়া হয়েছে। ঠিক আছে, সো বেসিক্যালি এই ক্লিয়ার কালারটা দিয়ে আমরা যে উইন্ডোটায় আউটপুট শো করছি সেটার ব্যাকগ্রাউন্ডটা কি হবে সেটা ডিসাইড করে দিচ্ছি। এখানে প্রথম তিনটা প্যারামিটার হচ্ছে আরজিবি ভ্যালু বুঝাচ্ছে, আর জি এন্ড বি আরজিবি ভ্যালু। এখানে ভ্যালু চেঞ্জ করলে উইন্ডোর ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ হয়ে যাবে। আর এই যে লাস্টে যে প্যারামিটারটা এটাকে আমরা বলছি আলফা। এটা দিয়ে বেসিক্যালি ট্রান্সপারেন্সি চেঞ্জ করা যায়। এটার ভ্যালু 0 হতে পারে 1ও হতে পারে, কিন্তু যেহেতু আমরা 2D তে কাজ করছি এটার ভ্যালু চেঞ্জ করলে সেভাবে আমরা ডিফারেন্স বুঝতে পারবো না। কিন্তু ধরো আমরা আরজিবির ভ্যালুটা চেঞ্জ করি, আমরা এতক্ষণ যে রান করছি আমাদের এই যে উইন্ডোর ব্যাকগ্রাউন্ডে কি কালার দেখতে পাচ্ছি, ব্ল্যাক না? বিকজ কি এখানে আমাদের আরজিবি তিনটার ভ্যালুই আমরা 0 দিয়েছি। সাপোজ আমি ব্লু দেখতে চাই, ব্যাকগ্রাউন্ডটা ব্লু দেখতে চাইলে কোথায় চেঞ্জ করব বলো তো? আর অথবা জি এর ভ্যালু কি চেঞ্জ হবে না, কিন্তু এই যে ব্লু কম্পোনেন্টের ভ্যালুটাকে আমি জাস্ট 0 থেকে 1 করে দিই। 1 করে বিল্ড রান করি, এই যে দেখেছো ব্লু হয়ে গিয়েছে এখন ব্যাকগ্রাউন্ডটা। ব্লু এর মধ্যে হলুদ, খুবই চোখে লাগতেছে। আমরা চেঞ্জ করে দেই কালারটা, ধরো রেড আর ব্লু মিলিয়ে আমরা কি কালার পাবো, রেড আর ব্লু মিলিয়ে ম্যাজেন্ডা কালার পাবো। এটাও মোটামুটি ক্যাটক্যাট করছে। যাই হোক, এভাবে বিভিন্ন কালার কম্পোনেন্টের ভ্যালু বাড়িয়ে কমিয়ে আমরা বিভিন্ন ধরনের কালার জেনারেট করতে পারি। এই যে এখানে দেখো
এই ল্যাব 1 এর মধ্যে যেই সেকেন্ড ফোল্ডারটা আছে ডক্স, এখানে তোমাদের প্রত্যেকটা কালারের জন্য RGB ভ্যালুর একটা লিস্ট দেয়া আছে, ঠিক আছে? তোমরা যখন প্রজেক্ট করবা এটার হেল্প নিতে পারো, অথবা নেটেও প্রত্যেকটা কালারের জন্য RGB ভ্যালু দেয়া আছে অ্যাভেলেবল, সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? বুঝা গেল? এটা গেল জিএল ক্লিয়ার কালার। তাহলে জিএল ক্লিয়ার কালারের কাজ হচ্ছে উইন্ডোর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেটাকে চেঞ্জ করা বা এডিট করা। এখন আসি জিএল অর্থ। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, এটাও একটা বিল্ট ইন ফাংশন। এবং এই অর্থর কাজ হচ্ছে আমার যে অবজেক্টটা আমি ড্র করছি সেটার সাথে ব্যাকগ্রাউন্ড যে উইন্ডো আছে সেটার রেশিওটাকে মেনটেন করা, ঠিক আছে? এখানেও দেখছো আমরা মোট 6টা প্যারামিটার দিয়েছি। 6টা প্যারামিটার কি কি? লেফট, রাইট, এই যে এখানে আমরা একটু দেখাই, এই যে দেখো, লেফট, রাইট, বটম, টপ, নিয়ার ভ্যালু অ্যান্ড ফার ভ্যালু। লেফটের ভ্যালু, রাইটের ভ্যালু, বটম ভ্যালু, টপের ভ্যালু, নিয়ার ভ্যালু অ্যান্ড ফার ভ্যালু। তো নিয়ার ভ্যালু আর ফার ভ্যালু 2D এর ক্ষেত্রে সেরকম ডিফারেন্স বোঝা যায় না, আমরা প্রথম 4টা প্যারামিটার নিয়ে বুঝি। লেফট ভ্যালু, রাইট ভ্যালু, এটা দিয়ে আসলে আমরা বুঝাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমার অবজেক্টটার রেশিওটা কিরকম হবে। এটার ভ্যালু যত কমতে থাকবে রেশিওটা তত মানে সেই এক্সিসের সাথে রেশিওটা তত কমতে থাকবে, ঠিক আছে? যেমন আমি এখানে লেফট ভ্যালুটা সাপোজ -3 করে দেখাই, দেখেছো অবজেক্টটা বামের দিকে চলে গিয়েছে না? কারণ লেফট মার্জিনের সাথে এটার রেশিওটা, অ্যাসপেক্ট রেশিওটা কমে গিয়েছে, ঠিক আছে? সেম ভাবে আমরা ডানের ভ্যালুটাকেও এখন +3 করে দিই, দেখেছো? এবার বাম এবং ডান দুটার সাথেই কিন্তু সমান রেশিও মেনটেন করে অবজেক্টটা ড্র হয়েছে, বুঝা গেছে? তো আমার ব্যাকগ্রাউন্ড উইন্ডোর সাথে অবজেক্টের রেশিওটা, অবজেক্টটাকে কি তুমি বড়ভাবে দেখতে চাও নাকি ছোট করে দেখতে চাও? যদি তুমি রেশিও বাড়িয়ে দাও, মানে ভ্যালুগুলো যদি বাড়িয়ে দাও তাহলে অবজেক্টটা ছোট হয়ে যাবে, আর যদি ভ্যালু কমিয়ে দাও তাহলে উইন্ডোর পাশাপাশি অবজেক্টটার সাইজটাও বাড়তে থাকবে। যেহেতু আগে 6 ছিল এজন্য দেখেছিলে উইন্ডোর তুলনায় অবজেক্টটাকে ছোট মনে হচ্ছিল। এখন আমরা প্রত্যেকটা ভ্যালু চেঞ্জ করে 3 করে দিই, -3, 3, এখানেও -3, এখানেও 3। তাহলে দেখো এই যে উইন্ডোর তুলনায় কিন্তু অবজেক্টটাও এখন বড় হয়ে গিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখবা যে তোমার পুরো অবজেক্টটা পুরো উইন্ডোটাকে কভার করে ফেলছে, অথবা তুমি সবই ঠিকমতো ড্র করেছো কিন্তু অবজেক্টটাকে দেখা যাচ্ছে না। এইসব ক্ষেত্রে ধরেই নিবা যে অর্থ ধরতে ভুল করেছো। এসবের ক্ষেত্রে অর্থটা বাড়িয়ে কমিয়ে দেখবা ঠিক ভ্যালু আসার কথা, ঠিক আছে? অর্থ ভুল করেছি ম্যাডাম, এটা ঠিক করে দেন, এই ধরনের আবদার আমার কাছে করা যাবে না। অর্থর সাথে উইন্ডো সাইজের অ্যাসপেক্ট রেশিওটা বুঝতে হবে, বুঝে কাজ করতে হবে, ঠিক আছে? যদি দেখো যে ঠিকভাবে অবজেক্ট এঁকেছো কিন্তু উইন্ডোতে শো করছে না, বা পুরো উইন্ডো জুড়ে অবজেক্টটা দেখা যাচ্ছে, তার মানে অর্থতে কোথাও ভুল করেছো, তখন এসে অর্থর ভ্যালু বাড়িয়ে কমিয়ে দেখবা। ওকে, সো ইনিট ফাংশনে এতটুকুই ছিল। এবার আমরা আবার মেইন ফাংশনে ব্যাক করি। মেইন ফাংশনে ইনিট ফাংশনটা কল করা হয়েছিল, ইনিট ফাংশন কল না করে যদি আমরা মেইন ফাংশনেও ওই ফাংশনগুলো কল করতাম সেম হতো, কোনো ডিফারেন্স হতো না। এরপরে দেখো গ্লাড ডিসপ্লে ফাঙ্ক, এটার মধ্যে আমরা মাই ডিসপ্লে নামক একটা প্যারামিটার পাঠিয়েছি। এই গ্লাড ডিসপ্লে ফাঙ্ক এটা হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। এই ফাংশনের মধ্যে তুমি যেই প্যারামিটার ফাংশনটা দিবা সেটাই বারবার ডিসপ্লে হতে থাকবে, ঠিক আছে? সো গ্লাড ডিসপ্লে ফাঙ্কের মধ্যে মাই ডিসপ্লে আমরা প্যারামিটার দিয়েছি। মাই ডিসপ্লেটা আসলে একটা আমাদের তৈরি করা ফাংশন, দেখতে পাচ্ছ মাই ডিসপ্লে, এটা একটা ফাংশন। তো এই ফাংশনটা যেহেতু আমরা গ্লাড ডিসপ্লে ফাঙ্কের মধ্যে দিয়েছি, এই জিনিসটাই রিপিটেটিভ ওয়েতে শো করতে থাকবে, ঠিক আছে? তো এখানে জিএল ক্লিয়ার, জিএল কালার বাফার বিট, এটা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডের অন্য কালারগুলোকে ক্লিয়ার করে নেয়। এটা ইনিশিয়ালি লিখে দিবা, এটার কাজ তেমন আলাদা কিছু না। এরপরে আসি জিএল কালার 3F। এখানে বেসিক্যালি দেখো আমরা যে অবজেক্টটা ড্র করেছি সেটা কি কালার? ইয়েলো কালার।
ইয়েলো মিনস রেড আর গ্রিন মিলে ইয়েলো হচ্ছে, এই জন্য এই যে আর ভ্যালু 1, ইয়েলো ভ্যালু 1 আর ব্লু এর ভ্যালু 0। জিএল কালার 3f এই ফাংশন দিয়ে যে কোনো অবজেক্টের কালার তোমরা চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, যেহেতু এখানে আমরা ইয়েলো চেয়েছি এজন্য ইয়েলো দিয়েছি। যদি আমরা তিনটা ভ্যালুই 1 করে দিই, সব 1 করে দিলে আমার অবজেক্টটা হোয়াইট কালার হবে। এই যে দেখেছো হোয়াইট হয়ে গিয়েছে। এখন আমরা একটা স্কোয়ার এঁকেছি। স্কোয়ার বেসিক্যালি একটা কি ধরনের অবজেক্ট? ট্রায়াঙ্গেল না তো, এটা হচ্ছে একটা কি কোয়াড টাইপের অবজেক্ট, ঠিক না? কোয়াড্রেন্ট একটা। সো যে কোনো ধরনের অবজেক্ট আঁকার জন্য আমরা আসলে এই যে জিএল বিগিন এই ফাংশনটা ইউজ করব। বুঝা গিয়েছে? জিএল বিগিন দিয়ে আমরা বিভিন্ন ধরনের অবজেক্ট আঁকতে পারি। ধরো এখানে যদি আমি একটু তোমাদের দেখাই, জিএল বিগিন এটা দিলাম, এটার মধ্যে দেখো কি কি আসতে পারে। আমরা এখানে জিএল কোয়াড ইউজ করেছি, আমরা এখানে বিভিন্ন ধরনের অবজেক্ট ড্র করতে পারি এটার সাহায্যে। এই যে দেখো, ধরো এই যে চলে যাচ্ছে বারবার। আচ্ছা যাই হোক, এটা দিয়ে আমরা লাইন ড্র করতে পারি, ড্র করতে পারি, ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। আমি একটু নিচে যে দেখাই, এই যে যদি শুধু একটা লাইন ড্র করতে চাই তখন এই যে আমাদের এখানে লাইনের অপশন আছে, এই যে জিএল লাইন। সেম ভাবে যদি ট্রায়াঙ্গেল ড্র করতে চাই, জিএল ট্রায়াঙ্গেলস অপশন আছে। এই যে ট্রায়াঙ্গেল ফ্যান আছে, ট্রায়াঙ্গেল ফ্যানটা আমরা পরে দেখবো। জিএল ট্রায়াঙ্গেলস ড্র করতে পারি। এভাবে বিভিন্ন ধরনের অবজেক্ট আমরা এরকম বিভিন্ন অবজেক্ট ইউজ করে ড্র করতে পারি। এখানে আমরা যেহেতু চতুর্ভুজ এঁকেছি, চতুর্ভুজ হচ্ছে একটা কোয়াড, দ্যাটস ওয়াই আমরা জিএল কোয়াডস ইউজ করেছি। মাথায় রাখতে হবে জিনিসটা হচ্ছে জিএল কোয়াডস, লাস্টে একটা এস আছে। অনেকে যেটা ভুল করো, এই এসটা বাদ দিয়ে শুধুমাত্র জিএল কোয়াড দিয়ে আঁকার চেষ্টা করো, তখন কিন্তু ভুল দেখায়। জিএল কোয়াড বলে কোনো বিল্ট ইন অবজেক্ট নাই, কোয়াডস আছে। ঠিক আছে? সো এবং আরেকটা জিনিস, যখনই একটা জিনিস জিএল বিগিন দিলা, এটার পরে কিন্তু অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। ঠিক আছে? এবং লাস্টে কি দিতে হবে? যেখানেই কোনো কিছু বিগিন করবা সেটাকে এন্ড করতে হবে। জিএল এন্ড দিয়ে এন্ড করে দিলাম। ঠিক আছে? এটা আমি জাস্ট তোমাদের বোঝার জন্য দেখাচ্ছি যে এখানে দেখো জিএল বিগিন করেছিলাম দেখে লাস্টে এন্ড করতে হবে, আদারওয়াইজ কিন্তু অবজেক্ট ঠিকভাবে ড্র হবে না। তো এখানে যেটা হলো, তুমি যখনই জিএল কোয়াড দিলা, জিএল কোয়াড একটা বিল্ট ইন অবজেক্ট। তো জিএল কোয়াড দেওয়ার সাথে সাথে আমার কম্পাইলার বুঝে যাবে যে আমাকে 4টা বিন্দু নিতে হবে। কোয়াড মানে 4টা বিন্দুর সমন্বয়। তো কোয়াড দিলে ও বুঝে যাবে যে আমার 4টা বিন্দু ইনপুট নিতে হবে। সেম ভাবে দেখো এখানে আমি যখন জিএল ট্রায়াঙ্গেলস দিয়েছি, ও বুঝে যাবে যে আমাকে কয়টা বিন্দু ইনপুট নিতে হবে? 3টা বিন্দু ইনপুট নিতে হবে। ঠিক আছে? সো এখানে যেহেতু কোয়াড নিয়েছি, তার মানে এখন আমাকে 4টা বিন্দু, আমার 4টা এন্ড পয়েন্ট আমাকে ইনপুট হিসেবে দিয়ে দিতে হবে। এটা আমাকেই সেট করে দিতে হবে। ঠিক আছে? তো এই বিন্দুগুলো আঁকি আমরা জিএল ভার্টেক্স 3D বা 3F, যে কোনোটা দিয়ে আঁকতে পারো। 3D দিয়ে ডাবল বুঝায়, 3F দিয়ে ফ্লোট বুঝায়। তোমরা ফ্লোটেও আঁকতে পারো, ডাবলেও আঁকতে পারো, তোমাদের ইচ্ছা। এখানে আমি দুটাই ইউজ করে দেখিয়েছি। ঠিক আছে? তো এখানে দেখো এই যে জিএল 3D ভার্টেক্স 3D, এটার মধ্যে আবার 3টা প্যারামিটার আছে। এই 3টা প্যারামিটার কি? বিন্দুটার এক্স অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট, ওয়াই অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট এবং জেড অ্যাক্সিস বরাবর কোঅর্ডিনেট। ঠিক আছে? যেহেতু আমরা এখানে 2D আঁকছি আপাতত, প্রত্যেকটা জেড কোঅর্ডিনেট দেখো 0 দিয়ে দিয়েছি এবং এক্স কোঅর্ডিনেট এন্ড ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু আমরা চেঞ্জ করেছি। তো প্রথম বিন্দুটা আমরা এঁকেছি 2,2 এই বিন্দুতে, 2,2 এই পয়েন্টে আমাদের প্রথম বিন্দুটা আঁকা হয়েছে। তো 2,2 এই পয়েন্টটা আসলে কোনটা? তুমি এই বিন্দুটাকে 4 ভাগে ভাগ করো, এভাবে ওয়াই অ্যাক্সিস আর এভাবে এক্স অ্যাক্সিস। তাহলে 2,2 পয়েন্টটা আসলে কোনটা? এই পয়েন্টটা না? এদিকেও পজিটিভ, এক্স অ্যাক্সিস বরাবরও পজিটিভ, ওয়াই অ্যাক্সিস বরাবরও পজিটিভ। ঠিক আছে?
তাহলে এই পয়েন্টটা যখন দিলা ও এখান থেকে ড্রয়িং শুরু করবে, ঠিক আছে। এখন তোমাকে যেটা করতে হবে, তুমি ক্লকওয়াইজও যেতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু মনে রাখতে হবে এই পয়েন্টের পরে অবশ্যই হয় এই পয়েন্টটা দিতে হবে অথবা এই পয়েন্টটা দিতে হবে। তুমি যদি এই পয়েন্টের বরাবর পর কোনাকুনি বরাবর এই পয়েন্টটা দাও, তাহলে কিন্তু ঠিকভাবে কোয়াড্রেন্ট আঁকা হবে না। কারণ যেটা হবে, পরপর যেই সিরিয়াল ওয়াইজ তুমি বিন্দুগুলা দিবা, ওই বিন্দুগুলোকে জাস্ট কানেক্ট করবে। সো এই বিন্দুর পরে স্বাভাবিকভাবে হয় এই বিন্দুটা আসবে, নাহলে এই বিন্দুটা আসবে। এই বিন্দু তো কখনোই আসবে না। এটার পরে যদি এটাকে কানেক্ট করে ঠিকভাবে কি কোয়াড্রেন্ট ড্র হবে? কখনোই হবে না। তো এই বিন্দুর পরে হয় এই বিন্দুটা দিবা, নাহলে এই বিন্দুটা দিবা। এটা যেহেতু 2,2, ধরো আমরা ক্লকওয়াইজ যাই, তো এই বিন্দুটার তাহলে স্থানাঙ্ক কি হবে? এক্স অ্যাক্সিস বরাবর তো সেমই থাকবে, +2 থাকবে, কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর নিচে নেমে গেছে না, তো এটা হবে -2। তো এই পয়েন্টটার জন্য স্থানাঙ্ক হবে 2, -2। এই পয়েন্টের পরে আবার তাহলে কোন পয়েন্টটা দিতে হবে? অবশ্যই এই পয়েন্টটা দিতে হবে। তাহলে এই পয়েন্টের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবরও বামে আসছি, ওয়াই অ্যাক্সিস বরাবরও নিচে নেমে গেছি। দ্যাটস ওয়াই এটা কি হবে? -2, -2। এরপরে এই বিন্দুটার জন্য এক্স কোঅর্ডিনেট কত হবে? -2 হবে, আর ওয়াই কোঅর্ডিনেট উপরে উঠে গিয়েছে। দ্যাটস ওয়াই -2, +2। এতক্ষণ যা বললাম এই যে এই জিনিসটাই, এই যে দেখো পরের বিন্দুগুলো এজন্য এভাবে আমরা সেট করেছি 2, -2, -2, -2 এবং -2, 2। যেহেতু এটা একটা স্কোয়ার এঁকেছি, এজন্য প্রত্যেকটা ভ্যালু কিন্তু সমান আছে। কিন্তু এই স্কোয়ারের জায়গায় যদি আমরা একটা আয়তক্ষেত্র আঁকতাম, তাহলে কি সেম থাকতো? তাহলে কিন্তু সেম থাকতো না। বুঝা গেছে? তো এটা দেখো আমরা এখন রান করি, এই এটা পেলাম। বুঝা গেছে? তো এখানে যেহেতু এই জিএল ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো বিন্দু দেই নাই, এই জন্য কোনো বিন্দু ড্রও হয়নি। ঠিক আছে, আমরা পরে দেখবো একটা ড্র করে। এখন ধরো এটা তো আঁকলাম, ঠিক আছে। এখন ধরো আমি চাচ্ছি এই স্কোয়ারের ভিতরে আরেকটা স্কোয়ার আঁকবো, ঠিক আছে। এখন এই স্কোয়ারের ভিতরে যদি আমি আরেকটা স্কোয়ার আঁকতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে? আগে কালারটা চেঞ্জ করতে হবে না? সেম কালার দিয়ে যদি আমি আঁকি, তাহলে কি জিনিসটা শো হবে? তাহলে কিন্তু জিনিসটা শো হবে না। সো আগে আমাকে কি করতে হবে? কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য কি করব? আমি এখানে এসে আগে জিএল কালার 3f এই বিন্দু এই ফাংশনটার সাহায্যে কালার চেঞ্জ করব। ধরো আমি চাচ্ছি লাল কালারের একটা স্কোয়ার আমি আঁকবো, এই জন্য এটার আমি দিয়ে দিলাম 100, আর এর ভ্যালু 1, বাকি দুটো 0। তো এখন আমার কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এবার সেম ভাবে আমি একটা কোয়াড আঁকতে চাচ্ছি, ঠিক না? তো আমি যেটা করি, এই জিনিসটাই কপি করে আমি জাস্ট বিন্দুগুলার স্থানাঙ্ক চেঞ্জ করে দেব। কোয়াড আঁকলাম। এখন আমি কি বললাম যে আগের স্কোয়ারটার মাঝখানে, আগের স্কোয়ারটা এখানে, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, যেটা হয়েছে এটা আমি একটু কমেন্ট করে দিই, কারণ এই কোডটা তো আসলে রান হয়ে গেছে। এটা কমেন্ট করে রান করি, ঠিক আছে। দেখো এই স্কোয়ারটা আমার ড্র হয়েছে, আমি বলছি কি এটার ঠিক মাঝখানে আরেকটা স্কোয়ার ড্র করব, ঠিক না? তাহলে অবশ্যই মাঝখানে যেই স্কোয়ারটা হবে সেটা সাইজ এটা সাইজের চেয়ে ছোট হবে। এটা সাইজের চেয়ে যদি ছোট হয়, তাহলে স্বাভাবিকভাবে স্থানাঙ্কগুলো কি বাড়বে না কমবে? স্থানাঙ্কগুলো কি স্বাভাবিকভাবে কি বাড়বে না? না, স্থানাঙ্কগুলো কিন্তু কমবে, কারণ বাড়ালে তো আরো বড় হয়ে যাবে সাইজটা। কিন্তু আমি বলছি যে ছোট করা। ধরো আমি এখানে 1 করে দিই প্রত্যেকটা ভ্যালু। প্রত্যেকটা ভ্যালু 1 করে দিয়েছি, ঠিক আছে। এখন রান করে দেখি এটা আসে কি না। কি মনে হয়, আসবে? এসেছে, ঠিক আছে। কারণ কি? কারণ আমি আগে এই স্কোয়ারটা ড্র করেছি, তার উপরে এই স্কোয়ারটা ড্র করেছি।
কিন্তু তুমি যদি এই কাজটা না করে সাপোজ এরকম করতা যে এই ছোট স্কোয়ারটাকে তুমি আগে আঁকতা, এই যে এই ছোট স্কোয়ারের কোড সেগমেন্টটা আগে আঁকলাম আর বড় স্কোয়ারের কোড সেগমেন্টটা পরে আঁকলাম, তাহলে কি হতো দেখো, এবার কিন্তু আর ছোট স্কোয়ারটা দেখা যাবে না। দেখেছো? কারণ কি, দেখো কোডে আসো, কোডে তুমি কিন্তু আগে ছোট স্কোয়ারটা এঁকেছো, ছোট স্কোয়ারটা কিন্তু প্লট হয়েছে, কিন্তু তার পরে কি হয়েছে, তার উপর দিয়ে বড় স্কোয়ারটা প্লট হয়ে গিয়েছে, যার ফলে এখন আর ছোট স্কোয়ারটা দেখা যাচ্ছে না। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমরা এই যে বড় স্কোয়ারটার কোড সেগমেন্টটাকে কমেন্ট করে দিয়ে দেখি তো ছোট স্কোয়ারটা ড্র হয়েছে কিনা। এই যে দেখেছো, ছোট স্কোয়ারটা কিন্তু ঠিকই ড্র হয়েছিল, কিন্তু যেহেতু আমরা বড় স্কোয়ারের কোড সেগমেন্টটা ছোট স্কোয়ারের পরে লিখেছি, দ্যাটস ওয়াই যেটা হয়েছে এটা ওইটার উপরে প্লট হওয়াতে ছোট স্কোয়ারটাকে দেখা যাচ্ছে না। তো যদি কোনো একটা বড় জিনিসের উপরে কোনো একটা ছোট জিনিসকে ড্র করতে হয়, স্বাভাবিকভাবে আমাদেরকে কি করতে হবে, বড় জিনিসটার কোড সেগমেন্টকে আগে ড্র করতে হবে, তারপরে ছোট জিনিসটার কোড সেগমেন্ট লিখতে হবে। তাহলে যেটা হবে, বড়টার উপরে ছোটটা ড্র হবে, দ্যাটস ওয়াই আমরা দেখতে পারবো ছোটটাকে উপর দিয়ে। এই ধরনের ভুল করা যাবে না, এগুলো তোমাদের কমন মিস্টেকের মধ্যে একটা, যে অবজেক্ট ড্র করো ঠিকভাবেই কিন্তু আগে পরে কোড সেগমেন্ট হয় দেখা যায় না। ঠিক আছে? এখন আরেকটা জিনিস, এই যে আমি দেখো দুটোই কিন্তু কোয়াড এঁকেছি, ঠিক না? কিন্তু দুটো কিন্তু আমি আলাদা আলাদা কোয়াড ফাংশনের মধ্যে লিখেছি। আমি কিন্তু এই কাজটা দুটো কোয়াড ফাংশনের মধ্যে না লিখে সেম কোয়াড ফাংশনের মধ্যেও করতে পারতাম। এই যে এই কালারটা আমি কি করতাম, এই কালারটা আমি হচ্ছে কি করব, এই কালারটা আমি কাট করে এই যে এই ফাংশনের মধ্যেই পেস্ট করে কালার চেঞ্জ করতে পারবো। ফাংশনের মধ্যে কিন্তু কালার চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। এরপরে কি করব, এই ভার্টেক্স গুলাকে আমি কপি করে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে? এখন আর এই জিএল ফাংশন, এই জিএল কোয়াডটার দরকার নেই। তার মানে দুটা কোয়াডই আমরা জাস্ট আগের নিয়মেই একটা ফাংশন দিয়ে ড্র করেছি। এক্ষেত্রে কি হবে, জিএল কোয়াড যেহেতু, তার মানে ও কি জানে, ও জানে যে ওকে চারটা বিন্দু নিয়ে কাজ করতে হবে। ও যেটা করবে, ও প্রথমে যে যে চারটা বিন্দু পাবে সেই চারটা বিন্দু নিয়ে একটা কোয়াড তৈরি করবে, এরপরে যে চারটা বিন্দু পাবে সেই চারটা বিন্দু নিয়ে আরেকটা কোয়াড তৈরি করবে। ঠিক আছে? এটা রান করে দেখাই, দেখো সেম ভাবেই কিন্তু কাজটা হবে। ঠিক আছে? তো বারবার কোয়াড আঁকার জন্য 4-5টা কোয়াড ফাংশন কল করার দরকার নেই, একটা কোয়াড ফাংশনের মধ্যেই আঁকতে পারবো। আবার আরেকটা ভুল যেটা করো, অনেকে কালার চেঞ্জ করো না, সাদার উপরেই যদি সাদা জিনিস আঁকো, বুঝতে পারবা ডিফারেন্সটা? বুঝতে পারবা না কিন্তু। এখন যদি আমাদেরকে একটা ট্রায়াঙ্গেল আঁকতে হয়, তাহলে চলো একটা ট্রায়াঙ্গেল এঁকে দেখি। ট্রায়াঙ্গেলের জন্য সেম ভাবে ভার্টেক্স 3D বা ভার্টেক্স 3F দিয়ে আমাদেরকে জাস্ট বিন্দুগুলো প্লট করতে হবে। সাপোজ আমরা 110 তে একটা আঁকলাম, আরেকটা বিন্দু আঁকি আমরা ধরো -110 তে, এবং আরেকটা আঁকি ধরো 1 -10 তে। ঠিক আছে? এখন এটা যদি আঁকি নাও দেখতে পারি, কারণ কালার কিন্তু চেঞ্জ করি নাই, কালারটা চেঞ্জ করে দিতে হবে। একটার উপরে আরেকটা আসলে কালার বুঝতে পারবো না। কালার ফাংশনের ভিতরেও চেঞ্জ করতে পারো, বাইরেও চেঞ্জ করতে পারো, সমস্যা নাই। এটা ধরো আমরা ব্লু কালার বা সবুজ কালার দেখতে চাচ্ছি। ঠিক আছে? তাহলে কোন কম্পোনেন্টটা চেঞ্জ করব, জি এর ভ্যালু চেঞ্জ করব। তো রান করে দেখি। এই যে দেখেছো, এটা যেটা হয়েছে, আগে লাল কালারের কোয়াডটা ড্র হয়েছে, তার উপরে এই যে এই গ্রিন কালারের ইয়েটা ড্র হয়েছে। আচ্ছা, আমি এটা স্থানাঙ্ক চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো। 110 না দিয়ে ধরো এটা দেই, কত দিব, এটা 0.5 দেই, 0.510। তাহলে যেটা হবে আর একটু বামে সরে আসবে। ও
আচ্ছা এখানে 0.5.0 চলে আসছে, পুরো 0.5 করে দিলাম। এই যে দেখেছো, এবার কি হয়েছে, এই যে এই বিন্দুটা আগে 110 তে দিয়েছিলাম, এখন 0.5,1 এই পয়েন্টে দিয়েছি, এজন্য এই বিন্দুটা একটু বামে সরে আসছে। ঠিক আছে, তো এখন বেসিক্যালি তোমাদেরকে যেটা করতে হবে, যখনই আমি কোনো একটা অবজেক্ট বা কোনো একটা টাস্ক দিব, তোমাদেরকে অবশ্যই হাতের কাছে একটা কাগজ কলম রাখতে হবে, এবং পয়েন্ট এই স্থানাঙ্ক কিন্তু আমি দিয়ে দিব না, স্থানাঙ্কগুলো কিন্তু তোমাদের নিজেদেরকে বসিয়ে নিতে হবে। তো তোমাদের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে স্থানাঙ্ক বসানোটা ভালোভাবে বুঝতে হবে। এটা আমার শিখিয়ে দেওয়ার কিছু নাই, জিওমেট্রি কোর্স সবাই করে আসছো, তো এই স্থানাঙ্ক বসানোটা নিজেদেরকে বুঝতে হবে, পারতে হবে, তাহলেই কিন্তু যে কোনো টাস্ক খুব ইজিলি তোমাদের করতে সহজ হবে, মানে ইজিলি করতে পারবা। তো এই টিউটোরিয়ালটা এতটুকুই, আমি তোমাদের ক্লাসে বলে দিব যে তোমাদের টাস্কটা কি থাকবে। থ্যাংক ইউ।